রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার জানাই অনন্ত শুভেচ্ছা। শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা কি আলোচনা করব? তোমাদের যে রায় মার্টিন যে টেস্ট প্রশ্নবিচিত্রটা বেরিয়েছে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে, তার মডেল কোশ্চেন পেপার যেটা 1 নম্বর প্রথম যে প্রশ্নপত্রটা, সেটার আজ আমরা আলোচনা করব। তো দেখতে থাকো প্রশ্নগুলো এবং সঙ্গে জুড়ে থাকো। দেখো প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্ন, আমার হাতি বক্তাকে, এখানে খুব ছোট্ট একটু অংশ দেওয়া আছে আমার হাতি। এখানে আমাদের খুব খুঁটিয়ে পড়লে তবেই আমরা এই জায়গাটা বুঝতে পারবো আমার হাতি। দেখো এখানে একটা জায়গাতে আমার হাতি শব্দটা রয়েছে কোথায় না, যখন নরেশচন্দ্রের কাছে কে গিয়েছিল না, জয়রাম মুক্তার হাতি নিয়ে গিয়েছিল, তখন নরেশচন্দ্র তাকে জিজ্ঞেস করেছিল হাতিটা কার। তখন জয়রাম মুক্তার কি বলেছিল, মহারাজ আপনারই হাতি। তখন সে অবাক হয়ে বলেছিল যে এরকম হাতি তো আমার নয়, আমার হাতি। তো সেই একটা জায়গাতে রয়েছে কি আমার হাতি। তাহলে বক্তা কে? বক্তা হচ্ছেন এখানে মহারাজ। মুখুজ্জে মশাইও নয়, অর্থাৎ জয়রাম মুখুজ্জে নয়, উমাচরণ লাহিড়ী তিনি তো একজন জমিদার, তিনিও নয়, নগেন্দ্র বাবুও নয়। তাহলে কি হবে? মহারাজ নরেশচন্দ্র। পরের প্রশ্ন কি, অভিমান করে চলে গেলি মা, কার যাওয়ার কথা বলা হয়েছে? এখানে যখন আদরিনী অর্থাৎ হাতিটি মারা যায়, মারা যাওয়ার পর বৃদ্ধ জয়রাম মুক্তার তিনি ছুটে গেলেন কোথায় না, হাতিটির কাছে, এবং হাতিটিকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন আর কি, অভিমান করে চলে গেলি মা। তাহলে বক্তা কে হবে? এখানে কার যাওয়ার কথা বলা হয়েছে? যাওয়ার কথা বলা হয়েছে আদরিনীর। যদি বক্তা কে থাকতো তখন কি হতো? তখন হতো জয়রাম মুক্তার। পরের প্রশ্ন কি, হাতি ভাড়ার বিজ্ঞাপন আদরিনী গল্পের কোন পরিচ্ছদে রয়েছে? আমরা জানি আদরিনী গল্পে যে 7টা পরিচ্ছদ রয়েছে তার মধ্যে পঞ্চম পরিচ্ছদে কি রয়েছে না, হাতি যে ভাড়া দেওয়া হবে তার বিজ্ঞাপন রয়েছিল। কিসের জন্য হাতি ভাড়া দেওয়া হচ্ছিল না, জয়রাম মুক্তারের আর্থিক অবনতি হওয়ার জন্য তার বন্ধুরা তাকে পরামর্শ দিয়েছিল যে আপনি হাতিটাকে ভাড়া দিন, তাহলে কি হবে, কিছুটা খরচ আপনার সাশ্রয় হবে। পরের প্রশ্ন কি, কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল। কল্যাণীর বিয়ের দিন কবে ঠিক হয়েছিল? বৈশাখ মাসে কি হচ্ছিল, তার হাতিটা বিক্রি করার কথা ছিল, এবং 10 জ্যৈষ্ঠতে তার বিয়ের দিন ঠিক হয়েছিল। তাহলে 10 বৈশাখ, 10ই আষাঢ়, 10ই শ্রাবণ, কোন হবে কোনটা? অপশন খ, 10ই জ্যৈষ্ঠ। পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। সমবেত অর্থাৎ একসঙ্গে বসে এক জোড়ো হয়ে তারা তাস পাশা খেলে থাকেন। কবে না, ছুটির দিন অপরাহ্ন বেলায়। ছুটির দিন কবে? রবিবার দিন। তাহলে কোনটা? প্রতি রবিবার অপরাহ্নকালে, বুধবার অপরাহ্নকালে, মঙ্গলবার নাকি সোমবার? কি হবে? প্রতি রবিবার অপরাহ্ন বেলা বা অপরাহ্নকালে। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা কি রয়েছে, স্তম্ভ মেলানো। আমাদের স্তম্ভ মিলিয়ে নিতে হবে কি, ক স্তম্ভ খ স্তম্ভ। দেখো এটাও রয়েছে কোথা থেকে, আদরিনী গল্প থেকে রয়েছে। নগেন, আমরা জানি নগেন কে? নগেন একজন ডাক্তার। তাহলে এটা কি হবে? এটা হবে আই, তাই তো, আই। নগেন একজন ডাক্তার। জয়রাম কে? জয়রাম মুক্তার। জয়রাম, তাহলে এটা হবে 2 নম্বর। তারপর কি আছে, উমাচরণ। উমাচরণ কে না, আমরা জানি উমাচরণের কাছ থেকে জয়রাম মুক্তার হাতিটি কিনেছিলেন উমাচরণ লাহিড়ী। তাহলে তিনি কি না, তিনি জমিদার। আমরা জানি যে 3-4জন জমিদারের কাছে কি ছিল, হাতি ছিল। তাহলে উমাচরণ কি, জমিদার। পরের কি রয়েছে, কুঞ্জবিহারী। কুঞ্জবিহারী কি, উকিল। তাহলে 4 নম্বর। তাহলে কি হচ্ছে, কোন অপশনটা হবে? এ। এ যেটা সেটা কি, এ হচ্ছে ডি। এ ডি কোথায় রয়েছে দেখতে হবে আমাদের। আই যেটা, ডি কোথায় রয়েছে? আই ডি এখানে রয়েছে, এখানে রয়েছে। তাহলে 2 নম্বরটা আমাদের দেখতে হবে। 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে এ। তাহলে 2 এ। তাহলে এখানে আমরা দেখলাম আই ডি আর 2 হচ্ছে, দুটো আই হচ্ছে এ। তাহলে কোন অপশনটা হয়ে যাবে? এই অপশনটা, খ হবে এর উত্তর। তারপর বিবৃতি কি রয়েছে, জয়রাম মুক্তারের মক্কেল মহারাজ নরেশচন্দ্র। দেখো আমরা জানি জয়রাম মুক্তার বলেছিলেন যে মহারাজ নরেশচন্দ্রের 20 বছরের মক্কেল তিনি। মহারাজ নরেশচন্দ্র তার 20 বছরের মক্কেল, 20 বছরে। তাহলে জয়রাম মুক্তারের মক্কেল মহারাজ নরেশচন্দ্র, কথাটা ঠিক। কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ 2000 টাকা চায়, এটাও ঠিক। বিয়ে তার যার সঙ্গে ঠিক হয়েছিল 2000 টাকা সে চেয়েছিল, এবং বিয়ের খরচ 500 টাকা লাগবে। তাহলে টোটাল কত টাকা লাগছিল? 2500 টাকা। তাহলে এখানে পাত্রপক্ষ 2000 চেয়েছে, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক। তারপর কি রয়েছে, পৌষ সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা বসে।
আমরা জানি গল্পে কি পেয়েছি আমরা, চৈত্র সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তির 15 দিন আগের থেকে মেলা বসে, কিন্তু এখানে কি বলা আছে পৌষ সংক্রান্তি, এটা খেয়াল রাখতে হবে। সংক্রান্তিতে বামুনহাটে মেলা বসে এটা তো ঠিক, কিন্তু এইখানটাতে রয়েছে সমস্যাটা, আমরা গল্পে পেয়ে থাকি চৈত্র সংক্রান্তি, এখানে রয়েছে পৌষ সংক্রান্তি, তাহলে এটা ভুল। তারপর কি, পয়লা জ্যৈষ্ঠ সন্ধেবেলা মসমস করে আদরিনী ঘরে ফিরে এলো, পয়লা তারিখই ফিরে এলো, কিন্তু সেটা কোন মাসের, দেখো পয়লা তারিখটা ঠিক আছে কিন্তু মাসটা বদলে দেওয়া হয়েছে এখানে, কি না হাতি কোন মাসে বিক্রি হওয়ার জন্য গেছিল, না চৈত্র সংক্রান্তিতে, অর্থাৎ চৈত্র সংক্রান্তির 15 দিন আগে যে হাতির যেখানে বামুনহাটের মেলা বসে সেই সময় গিয়েছিল হাতি, তাহলে চৈত্র সংক্রান্তির যেদিন শেষ হচ্ছে তারপর কি পড়বে, কোন মাস বাংলার পড়বে, বৈশাখ মাস পড়বে, তাহলে ফিরলে কোন তারিখ ফিরবে, পয়লা বৈশাখ ফিরবে, কিন্তু এখানে কি বলা আছে পয়লা জ্যৈষ্ঠ, তাহলে এটাও কি হবে, এটাও হবে ভুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সত্য সত্য মিথ্যা মিথ্যা, অপশন খুঁজতে হবে আমাদের, কোথায় রয়েছে সত্য সত্য মিথ্যা মিথ্যা, সত্য সত্য মিথ্যা মিথ্যা, তাহলে কোন অপশনটা হবে ক। পরের প্রশ্ন 8 নম্বর কি রয়েছে, জয়রাম মুখোপাধ্যায়কে কয়েক মাস পরে আরো দুটি জীবের অন্ন সংস্থান করতে হবে, জয়রাম মুখোপাধ্যায়কে আরো দুটি জীবের অন্ন সংস্থান করতে হবে মানে কি, তার ছেলেরা, তার বড় ছেলে মেজো ছেলে দুজনে অকর্মণ্য, তারা কিছুই কাজ করে না, সমস্ত সংসারটার দায়িত্ব কার উপর রয়েছে, জয়রাম মুক্তারের উপর রয়েছে, আবার তার বড় বউ এবং মেজ বউ দুজনেই অন্তঃসত্ত্বা, তাই তাদের দুটো সন্তান হবে, তাহলে নতুন করে বাড়িতে পরিবারে তাদের আরো দুটো জীব আসবে, তাদের খাবারেরও দায়ভার কিন্তু কার উপর পড়বে, জয়রাম মুক্তারের উপর পড়বে, তাই এখানে বলা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়কে কয়েক মাস পরেই দুটি জীবের অন্ন সংস্থান করতে হবে। কারণ কি বলা আছে, কারণ আমি কি বললাম, তার বড় বধূ মেজ বধূ দুজনেই অন্তঃসত্ত্বা, কি বলা আছে বড় বধূ মেজ বধূ উভয় অন্তঃসত্ত্বা, তাহলে এটাও ঠিক এটাও ঠিক, তাই তো। আর এর কারণটা কি, এর কারণ এটাই, তাহলে কি রয়েছে এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা কোনটা হয়ে যাবে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এখানে বলা আছে সঠিক ব্যাখ্যা নয়, বাকি সব এক আছে, সঠিক ব্যাখ্যা নয়, ব্যাখ্যা নয় তো নয়, ব্যাখ্যা তো এটাই তো এর সঠিক ব্যাখ্যা, তাই না। আচ্ছা, পরের প্রশ্ন কি, বাতাসের ধর্ম, আমরা ধর্ম কবিতাতে পেয়ে থাকি, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতায় দেখতে পাচ্ছি কি না, বাতাসের ধর্ম কি, বাতাস কখনো কি করে না, থেমে থাকে না, শুধু শুধু না থামা কখনো, দিগন্ত পেরোনো উন্মাদনা ভস্যের চরিত, না শুধু না থামা কখনো, বাতাস কখনো থামে না, তাহলে অপশন কি হবে গ। তারপর কি রয়েছে এখানে, পংক্তির সঠিক ক্রমটি হলো, অর্থাৎ আমাদের দেখতে হবে এই যে কবিতা ধর্ম কবিতাতে পরপর কোন পংক্তিগুলো রয়েছে সেটা আমাদের খুঁজে নিতে হবে। তাহলে কি আছে, এই যে লাইনটা, এই যে প্রতিষ্ঠানিকতা, এটা তোমরা খেয়াল করবে একেবারে কবিতার শেষ লাইন এটা, তাহলে এটা হবে সবার শেষে, তাই তো। তাহলে এই যে দু নম্বরটা যেখানে সবার শেষে আছে সেই অপশনটাই হবে কোনটা, এখানে আছে সর্বশেষে কি আছে আইভি, তিনটে আই 2 আর 1, তাহলে কোনটা হবে অপশন অবশ্যই হয়ে যাবে কোনটা খ, কারণ এই যে প্রতিষ্ঠানিকতা দেখো কত সহজে এটা বোঝা যাচ্ছে, তুমি যদি এইগুলো খোঁজো অসুবিধা নয় কিছু, খুঁজতে পারো, কিন্তু সময় তোমার কম লাগবে এখানে, কেন না এটা আমরা দেখতেই পাচ্ছি এটা লাস্ট লাইন, কবিতার শেষ লাইন, তাহলে আর তো কিছু খোঁজারই দরকার নেই, এটা যদি শেষে থাকে সেই অপশনটাই ঠিক হবে, তাহলে এটা শেষে আছে। পরের প্রশ্ন কি, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কবিতার জিত, এটা কি সত্য, আব্দুল করিম খাঁ কে ছিলেন, তিনি একজন সঙ্গীত শিল্পী, তাহলে কবিতার জিত নয়, এটা ভুল। ভ্যান গগের ধর্ম ছিল গান, উল্টো হয়ে গেছে, ভ্যান গগ কি ছিল চিত্রশিল্পী, এটাও ভুল। কবিরের ধর্ম ছিল দিগন্ত পেরানো, তাই কি কবিরের ধর্ম দিগন্ত পেরানো তো নয়, তিনি সত্যের বচন বলেছিলেন। লেনিনের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, এটাও ভুল, কেন না লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, নতুন পতাকা বলতে কি না তিনি নতুন নতুন যে সমস্ত জায়গাগুলো তিনি দখল করবেন সেখানে নিজের যে মার্ক্সবাদী পতাকা সেটা উড়িয়ে দেবেন, তো তাই তার কি ছিল ধর্ম ছিল কি নতুন পতাকা। তাহলে এখানে আমরা দেখতে পেলাম চারটে অপশনই ভুল দেওয়া আছে, তাহলে সবগুলোই মিথ্যা, কোথায় আছে খুঁজতে হবে আমাদের, সবগুলো মিথ্যা, কিন্তু সত্য রয়েছে মিথ্যা 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 সত্য, তাহলে এই অপশনটা হবে না, কোনটা হবে মিথ্যা 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 মিথ্যা, তাহলে ঘ হবে এর সঠিক উত্তর। আচ্ছা,
কিছুই ছিল না। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় আমরা পেয়ে থাকি কি কিছুই ছিল না। কার কিছুই ছিল না? না, যে ছেলেটা দিগ্বিজয় করতে যাবে তার যে মা দুয়ো রানী, দুঃখিনী রানী, সেই রানীর কাছে কিছুই ছিল না। কি কি ছিল না? কবচ কুণ্ডল ছিল না, শিরস্ত্রাণ ছিল না, তুনীর ছিল না, ধনুক ছিল না, কিছুই ছিল না। তাহলে কবচ কুণ্ডল, ধনুক, তুনীর, শিরস্ত্রাণ কিছুই ছিল না। দিগ্বিজয়ে যাওয়ার জন্য রাজপুত্রকে সাজিয়ে দেন, কে সাজিয়ে দেন? দুয়ো রানী। তাহলে কোথায়? সুয়োরানী, মহারানী, দুয়োরানী, সেনাপতি। কোনটা হবে? অপশন গ। মন্ত্রপুত অসি ও শানিত ইস্পাত খণ্ড ভরা, কোথায় ভরা রয়েছে? হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত। কবিতার লাইনগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে এই রকম যে অপশনগুলো থাকবে এগুলো আমাদের কখনো অসুবিধা হবে না। এখানে দেখো হৃদয়ের দুটোই রয়েছে, একটা রয়েছে খাপে, একটা রয়েছে মাঝে। আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু হৃদয়ের মাঝে নয়, হৃদয়ের খাপে ভরা। পরের প্রশ্ন কি? রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে, রাজপুত্রের প্রমাণ কি? রাজপুত্রটা, এই যে এখানে যে রাজপুত্রটাকে পাই আমরা, তার যে জননী, সে খুবই গরিব এক জননী। তার কাছে কিছুই ছিল না, শুধু আশীর্বাদ ও ভালোবাসাটুকু ছিল। সেই দুটিকে সম্বল করে রাজপুত্র কি করেছে? তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছে। তাহলে এখানে তার মধ্যে রাজপুত্রের কি জিনিসটা ছিল? না, তার মধ্যে বইছিল রাজার রক্ত। সেই রাজ রক্তটুকুই ছিল তার মধ্যে। দক্ষিণী জননীর সন্তান, দিগ্বিজয় যাত্রায় দুরানি সাজিয়ে দেওয়া, নাকি রক্ত? উত্তর হবে কি? রক্ত। তার শরীরে বইছিল রাজার কোন ব্যাপারটা? না, রক্ত বিষয়টা। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই কোন ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন? এটা কোথা থেকে নেওয়া? এই পংক্তিটি, এই লাইনটি নেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা প্রবন্ধ থেকে। তাহলে এখানে বলা হচ্ছে এই যে গৌতম বুদ্ধ থেকে শ্রী চৈতন্য এবং রামকৃষ্ণ, যারাই এই পৃথিবীতে মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে এসেছেন, মানুষের লোকহিতায় এসেছেন, মানুষের ভালো কাজের জন্য এসেছেন, তারা সকলেই কোন ভাষায় লোকের সঙ্গে যোগাযোগ করেছেন, কোন ভাষায় কথা বলেছেন, কোন ভাষায় তাদেরকে জ্ঞান দিয়েছেন? না সংস্কৃত ভাষায়, না কখনোই সংস্কৃত ভাষায় দেননি। কলকাতার ভাষায়, রাঢ়ী ভাষায়, তাও নয়। পণ্ডিত লোকের ভাষায়। তারা কি পাণ্ডিত্য দেখাতে চেয়েছেন? তারা কখনোই পাণ্ডিত্য দেখাতে চাননি। তারা মানুষের কাছে আসার চেষ্টা করেছেন, মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। তাহলে কোন ভাষায়? না সাধারণ লোকের ভাষায়। সাধারণ লোকজনেরা যে ভাষায় কথা বলে, অর্থাৎ একেবারে গ্রাম্য ভাষা, সাধারণ ভাষায় তারা কি করেছে? কথা বলেছে। মীমাংসা ভাষ্য গ্রন্থটি রচয়িতাকে পতঞ্জলি, ভরত ঋষি, শঙ্করাচার্য, নাকি সবরস্বামী? উত্তর হবে সবরস্বামী। আমরা দেখতে পাই মীমাংসা ভাষ্য এবং মহাভাষ্য দুটো রয়েছে এই প্রবন্ধে। সেখানে মহাভাষ্য হলে পতঞ্জলি, মীমাংসা ভাষ্য হলে সবরস্বামী, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর কি রয়েছে? পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন দেখো, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। ঠিক কথা। পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখেছি সেই ভাষায় লোকে কথা কয়, এটাও ঠিক কথা। দুটোই আমরা পাই বাংলা ভাষা প্রবন্ধে, দুটো কথাই ঠিক, কিন্তু একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক কিন্তু নেই। তাহলে আমাদের কি হবে? উপরোক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্ন লিখিত বিকল্পগুলি থেকে উত্তরটি নির্বাচন করো। কি বলেছে দেখো, বিবৃতি 1 এবং বিবৃতি 2 পরস্পর বিরোধী। এদের মধ্যে বিরোধিতা আছে? না, বিরোধিতা নেই। বিবৃতি 2 হলো বিবৃতি এর 1 এর কারণ, এটার সঙ্গে এটার তেমন কোনো সম্পর্ক নেই, তাহলে কারণ হবেই না, আগেই বলেছি যে সম্পর্ক নেই। পরেরটা কি দিয়েছে? বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। আমি তো তোমাদেরকে বলার সময় বললাম দুটোই কি? দুটোই সত্য, কোনোটাই মিথ্যা নয়। তাহলে কি হবে? বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য, দুটোই সত্য, কিন্তু পরস্পর সম্পর্কহীন, দুটোর সঙ্গে সম্পর্ক নেই। তাহলে কোন অপশনটা হবে? অপশন ঘ। ভাষাকে করতে হবে, ভাষাকে কি করতে হবে? প্রবন্ধে রয়েছে ভাষাকে করতে হবে সাফ ইস্পাত, অর্থাৎ ইস্পাত যেমন ভাবে আমরা কি করতে পারি, তাকে গলিয়ে যে কোনো অস্ত্রে আমরা তার রূপ দিতে পারি, যে কোনো কাটারিতে আমরা তার রূপ দিতে পারি, তেমনি ভাবে মুখের ভাষা হবে ইস্পাতের মতো, তাকে যে কোনো রূপ আমরা দিতে পারবো। পরের প্রশ্ন কি? যে ভাষা সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়, সেটা কি? সেটা কি? না সেটা হচ্ছে যেটা ভাবহীন, প্রাণহীন, যেটা রসহীন, যেটা প্রেমহীন, যেটা মাধুর্যহীন। অপশন ক। দ্রুপদের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, দ্রুপদের ছেলে কার দিকে ঢিল ছোড়ে?
কুকুরের ফেউ, কাক না মোড়লের? দ্রুপদের ছেলে যখন বাড়ির কাছে নিম গাছে একটা কাক ডেকে উঠেছিল, তখন দ্রুপদ কি বলেছিল যে বেজন্মাকে মার। তো বেজন্মাকে মারতে গিয়ে সে কার দিকে ঢিল ছুঁড়েছিল? কাকের দিকে ঢিল ছুঁড়েছিল। তোমার দোরে ড্যাশ ছড়া দি, কিসের ছড়া দি? তোমার দোরে, তোমার বলতে অর্থাৎ এখানে পোর্টরাজ গল্পে আমরা দেখতে পাচ্ছি তোমার বলতে মারিয়াই, দেবী মারিয়াইয়ের দোরে কিসের ছড়া দেয়? না রক্তের। আলপনা জলের, রক্তের নাকি গোবরের? উত্তর কি হবে? রক্তের। পংক্তির সঠিক ক্রমটি হলো কি? মধু তালাশের জন্যেও না, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, কাকে ঝুড়ি নাও, শাবল নাও, এখন আমাদের একে অপরকে লাগবে। তাহলে কি হচ্ছে? কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, তারপরে কি আছে? কাকে ঝুড়ি নাও, শাবল নাও, এখন আমাদেরকে লাগবে, এবং সব শেষে হবে কি? মধু তালাশের জন্য নয়, এটা সব শেষে। মানে 1 নম্বরটা সব শেষে, এই যে পদে রয়েছে। পরের প্রশ্ন কি? আমাদের দুজনের হাতগুলো লাগবে, কিসের জন্য লাগবে? না ধুয়ে মুছে আগুন বানানোর জন্য লাগবে। আমার জন্য অপেক্ষা করো, সময়টা সুবিধের নয়। কথক কেন তার প্রেমিকাকে তার জন্য অপেক্ষা করতে বলছেন? কারণ সময়টা ভালো নয়, সময়টা সুবিধের নয়। এটা কিসের প্রেক্ষাপটে লেখা? স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। তাহলে এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, তাই তো? তাহলে এটাই হবে অপশনটা ঠিক। সঠিক ব্যাখ্যা নয়, এটা তো ঠিক হবে না, আর ভুল তো নয়। আচ্ছা, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? আমরা জানি উইলিয়াম জোনস। পরের প্রশ্ন কি আছে? প্রতিশব্দ অনুসারে সঠিক ডায়াগ্রামটি কি? বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব। রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দার্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। কি হবে? সঠিক উত্তরটা কি হবে? ধ্বনিতত্ত্ব আগে, তারপরে রূপতত্ত্ব, তারপরে বাক্যতত্ত্ব, এবং অবশেষে সব শেষে কি? শব্দার্থতত্ত্ব। তাহলে অপশন ঘ। চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট মতবাদটির প্রবক্তাকে? মতবাদটির প্রবক্তা হচ্ছে স্যামুয়েল ওয়েসলি। তারপর চলে আসি 29 নম্বর প্রশ্নে। কি বলা আছে? অভিধান অনেক রকমের হয়, অভিধান নানা ধরনের হয়ে থাকে, তার মধ্যে অতি পরিচিত হলো একভাষিক আর দ্বিভাষিক। তাহলে কত রকম হয়? দ্বিভাষিক আর একভাষিক, এগুলো হচ্ছে অধিক পরিচিত, তাই তো? দেখো খেয়াল করে ভালো করে কথাটা শোনো। একভাষিক আর দ্বিভাষিক দুটো হয়ে থাকে, যেখানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয়, কোনো একটা ভাষার শব্দকে সেই ভাষাতে ব্যাখ্যা করা হবে, তাকে বলা হবে একভাষিক। একই ভাষাতে রূপান্তরিত করা হলে, ব্যাখ্যা করা হলে, যখন এক ভাষার শব্দকে অন্য ভাষায় ব্যাখ্যা করা হবে, তখন তাকে কি বলা হবে? দ্বিভাষিক। তাহলে এক ভাষার শব্দকে একই ভাষায় করলে হবে একভাষিক, এক ভাষার শব্দকে অন্য ভাষায় করলে হবে দ্বিভাষিক। এখানে দেখো খেয়াল করে কি বলেছে? বাংলা থেকে বাংলা কিংবা ইংরেজি থেকে ইংরেজি হলো, তাহলে একই ভাষা থেকে একই ভাষা করলে কি হবে? একভাষিক। তাহলে বাংলা থেকে বাংলা একই ভাষা, ইংরেজি থেকে ইংরেজি একই ভাষা, তাহলে কি হয়ে যাবে? এটা একভাষিক অভিধান। আচ্ছা, এবার ব্যাকরণের কিছু আমরা প্রশ্ন পাবো। এখানে দেখো ল ধ্বনিটি, আমরা যখন ল উচ্চারণ করি খুব ভালো করে উচ্চারণ করো। দেখো ল বললে আমাদের জিহ্বার সামনের অংশটা একটা জায়গাতে কি হচ্ছে? স্থির হয়ে যাচ্ছে, আর সেই জিহ্বার দুটো দিক দিয়ে কি হচ্ছে? বাতাস বেরিয়ে যাচ্ছে। এই জন্য একে কি বলবে? পার্শ্বিক ধ্বনি। কি বলা হবে? দুদিক দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে বলে একে বলা হবে পার্শ্বিক ধ্বনি। তারপর দেখো কি বলা হচ্ছে? ত্রাণ এর ত্র হলো ত্র। তাহলে ত্রটাকে আমরা কি ভাঙতে পারি? ত যোগ র, তাই তো? ত্র। তাহলে এটা কি? দুটো থাকছে, অর্থাৎ কি হবে? যুগ্ম ধ্বনি। আচ্ছা, পরের প্রশ্নটা কি রয়েছে দেখো? উচ্চ মধ্য সম্মুখ প্রসৃত অর্ধসংবৃত্ত তালব্য স্বরধ্বনিটি হলো। দেখো এইটা বুঝতে গেলে তোমাদেরকে ব্যাকরণের একটা জিনিস শিখতে হবে, একটু সময় লাগলেও ধৈর্য ধরে দেখো। দেখো আমি এটা তোমাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি। কি জিনিসটা? এইভাবে একটা আমাদেরকে ছক বানাতে হবে, এভাবে একটা ছক বানাতে হবে আমাদেরকে। ছকটা বানানোর পর দুটো ভাগে ভাগ করে দেবে। দুটো ভাগে ভাগ করলে, এইবারে দুটো ভাগে ভাগ করার পর দেখো এই যে অংশটা, উপরের অংশটাকে, একে আমরা কি বলবো? উচ্চ। একে বলবো উচ্চ, ঠিক আছে? উচ্চর তারপরে যে বিন্দুটা পাচ্ছি আমরা এইখানে, এটা হবে কি? উচ্চ মধ্য। উচ্চ মধ্য। এটা কি হবে? এটা হবে নিম্ন। নিম্ন।
তার মাঝেরটা কি হবে না নিম্ন মধ্য। ঠিক একইভাবে এখানে এদিকে উচ্চ মধ্য, এদিকে নিম্ন মধ্য, এদিকে নিম্ন, তাই তো। তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে প্রশ্ন আছে উচ্চ মধ্য, কি বলা আছে উচ্চ মধ্য, তাহলে এই অংশটা হবে উচ্চ মধ্য, তাই তো। তো এই অংশে কি থাকে দেখো, আরেকটা টানি তাহলে বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। এবারে দেখো এই যে লিখলাম, এখানে আমরা যে মৌলিক যে 7টি স্বরধ্বনি জানি সেগুলোকে এখানে লিখতে হবে। কি শুরু করতে হবে এখান থেকে অ দিয়ে। আচ্ছা একটু দেখে নাও, দেখো এখানে করছি এখানে হবে অ, এখানে হবে আ, ও আ। তারপর কি হবে, এই যে অ হলো এখানে আ হলো, এখানে হবে হস্যই, এখানে দীর্ঘই, এখানে হস্য দীর্ঘ। তারপর কি হবে এ, ও আ হস্যই, সরি একটু এগুলো মুছে দিই, এক সেকেন্ড। আমাদের যে সাতটি মৌলিক স্বরধ্বনি রয়েছে ও আ হস্যই হস্য এ ও এ, এই সাতটিকে আমাদের কি করতে হবে, এই ছকের মধ্যে রাখতে হবে, এই ছকের মধ্যে রাখতে হবে। তার মধ্যে শুরুটা কি হবে, শুরুটা হবে অ দিয়ে, অ। তারপরে কি আছে আ, তারপরে কি আছে হস্যই এখানে হবে, হস্য এখানে হবে। তারপর কি আছে এ, এটা হবে এইখানে, ও হবে এখানে, আর এ হবে এইখানে। তাহলে দেখো এখানে আমরা কি দেখেছিলাম, উচ্চ মধ্য হচ্ছে এই বিন্দু, দ্বিতীয় বিন্দু, এখানে উচ্চ মধ্য দ্বিতীয় বিন্দু এটা, এখানে কি রয়েছে, এখানে রয়েছে এ। তাহলে উচ্চ মধ্য কোনটা হবে, উচ্চ মধ্য হয়ে যাবে কোনটা এ, তাই তো। আচ্ছা তারপর দেখো পরের প্রশ্নটা, এটা বোঝা গেল। তাহলে এই ছকের মাধ্যমে তোমরা 7টা মৌলিক স্বরধ্বনিকে সাজিয়ে নেবে, তাহলে বুঝতে পারবে উচ্চ মধ্য নাকি নিম্ন মধ্য কি। আর সম্মুখ কোনটা, সম্মুখ হচ্ছে সামনের দিকে, পশ্চাৎ হচ্ছে ডান দিকে, সম্মুখ হচ্ছে বাম দিকে। আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলছে, শব্দার্থ পরিবর্তনকে কত ভাগে ভাগ করা যায়। আমরা জানি শব্দার্থ পরিবর্তনকে 3 ভাগে ভাগ করা যায়, কি কি, শব্দের সংকোচন, শব্দের প্রসারণ এবং শব্দের রূপান্তর। আচ্ছা তারপর কি, দারুণ শব্দের আদি অর্থ কি, আদি অর্থ হচ্ছে কাষ্ঠ নির্মিত। থিসরাস এর আবিধানিক আবিষ্কর্তাকে, আবিষ্কর্তা হচ্ছে পিটার মার্ক। তুমি না হয় রহিতে কাছে গানটি কার, গানটি হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। আচ্ছা বাংলার প্রথম ধ্রুপদ রচনা করেন কে, রামশঙ্কর ভট্টাচার্য। আচ্ছা পরের প্রশ্নটা দেখো, বলছে 1890 সালে লেডি ডাফরিন হাসপাতালে চিকিৎসক রূপে নিযুক্ত হন কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, নীলরতন সরকার, রাধা গোবিন্দ কর। এখানে দেখো একটা মজার জিনিস, দেখো এখানে একজনই নারী, বাকি সবাই কে, বাকি সবাই পুরুষ। এখানে কি বলা আছে লেডি ডাফরিন, তাহলে কি হবে না কাদম্বিনী। পরের প্রশ্ন কি, বাংলায় কুস্তির প্রচলন করেন, কুস্তির কে প্রচলন করেন, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। আচ্ছা লাস্ট প্রশ্ন দেখো, তোমাদের রয়েছে কি স্তম্ভ মেলানো, এটাও সাহিত্যের ইতিহাস থেকে এই প্রশ্নটা। কি বলছে ক্রিকেট, ক্রিকেটের কে, ক্রিকেট আমাদের একজন বাঙালি ক্রিকেটার হচ্ছে কি পঙ্কজ রায়, তাহলে কে পঙ্কজ রায়, তাহলে আই হবে সি, আই সি কোথায় আছে, কতে রয়েছে আর ঘতে রয়েছে। আচ্ছা দ্বিতীয়টা দেখো কি বলছে, সাঁতার, সাঁতারে কে, আচ্ছা সাঁতারের থেকে তোমরা বেশি পরিচিত কিসে, ফুটবলে, ফুটবলে কে এই যে পিকে ব্যানার্জি, সুটে ব্যানার্জি এগুলো, তাহলে কে 3 নম্বরটা কি হবে, 3 নম্বরটা হবে এ, 3 নম্বরটা হচ্ছে 3 নম্বরটা এ, তাই তো 3 নম্বর এ এখানে আছে, এখানে কিন্তু 3 নম্বর আছে ডি, তাহলে কোন অপশনটা হয়ে যাবে, অপশন হবে ক। তাহলে
বুঝতে পারলে এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে আমাদেরকে একটু সাবধানের সঙ্গে করতে হবে। বেশিরভাগ প্রশ্নগুলোর এই স্তম্ভ মেলানো থেকে শুরু করে যে সত্য মিথ্যাগুলো রয়েছে। তো সঙ্গে থাকো, আমরা এইভাবে সমস্ত যে মডেল প্রশ্নগুলো আছে আমরা আলোচনা করব। তো জুড়ে থাকো তোমরা, তাতে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। ধন্যবাদ।